গতকালই আপনারা দেখেছিলেন যে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তার অফিস ঘরে পুলিশ হঠাৎ করেই পৌঁছে যায়। ভূপতিনগরে কেন হঠাৎ করে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে একদিকে এনআইএ আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে বিজেপি বিধায়ক তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছাড়া পৌঁছে যাচ্ছে পুলিশ হঠাৎ করে, কি কারণে? এবং এই সময় রবীন্দ্রনাথ মাইতির অফিসে যে সমস্ত সমর্থকরা কর্মীরা উপস্থিত ছিলেন তাদেরকে হেনস্থার মধ্যে পড়তে হয়। আমাদের প্রতিনিধি বিনোদ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এবং বিনোদের সঙ্গে এই মুহূর্তে মাননীয় বিধায়ক রয়েছেন। আমি বিনোদের কাছে যাব এবং বিনোদ একটু জানার চেষ্টা করব যে কেন ভূপতিনগর হঠাৎ করে নির্বাচনের আগে এতটা উত্তপ্ত হয়ে উঠলো। একদিকে নাই আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন, তাদের গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, এবং পাশাপাশি বিধায়ক তিনি যে অভিযোগটা করছেন যে পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়া সরাসরি ঢুকে পড়ছে তার অফিসে, কেন হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ভূপতিনগরে? দেখো, তুমি যেটা জানতে চাইলে বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, তিনি বিস্তারভাবে বলবেন, কিন্তু তার আগে আমি একটু তোমায় বলে রাখি যে গত 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ যদি বলা যায়, গতকাল কিন্তু দিনভর সকাল থেকে বিকেল পর্যন্ত ভূপতিনগর থানার পুলিশ এবং তিনি যেখানে তদন্ত যে আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন, এসে গ্রামবাসীদের সঙ্গে সেদিনকার যে অর্থাৎ 6 তারিখের ঘটনার কি ঘটেছিল না ঘটেছিল পূর্ণাঙ্গ তদন্ত করেন এবং তার সাথে সাথে লিপিবদ্ধ করেন সমস্ত। আমরা দেখেছি যারা গ্রামবাসীরা সেদিনকে সেই ঘটনায় কারা কারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। ঠিক সন্ধ্যা গড়াতেই 8টা থেকে 8:30টার মধ্যে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির যে বিধায়ক রয়েছে তার একটি কার্যালয় রয়েছে থানা থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে বললেই চলা যেতে পারে, যে সেখানে কিন্তু 8:30টার সময় আচমকা উপস্থিত ভূপতিনগর থানার পুলিশ। মানে ভগবানপুর বিধায়ক যিনি রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে প্রতিবাদ সভা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে অর্জুননগরে, সেখানেই নাকি তৃণমূলের নেতা কুণাল ঘোষ এসেছিলেন, সেখানে বলে দিয়ে গেছেন যে বিজেপির যত নেতা রয়েছে প্রত্যেককেই কিন্তু ধরপাকড় করতে হবে। এই জন্যই কি এসেছিল কিনা সেটা আমি একটু বিধায়কের কাছ থেকে জানার চেষ্টা করবো। বলছি দাদা, কালকের ঘটনা নিয়ে কি বলবেন, কি ঘটলো কালকে? পুলিশের নগ্ন চেহারা বহুদিন থেকে প্রকাশিত। তো এই নারবিলার ঘটনাকে কেন্দ্র করে এবং 21শে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসাতে পুলিশ যা ভূমিকা নিয়েছিল তা শাসক দলের সমাজ বিরোধীর মতনই ভূমিকা। তো গত কয়েকদিনের ঘটনা প্রবাহে দেখা গেছে যে নারবিলাকে যে বিস্ফোরণ কাণ্ড, তাতে হাইকোর্টের নির্দেশে এনআইএ যে ইনভেস্টিগেশন করছে, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী এনআইএ যিনাদেরকে মনে করছে যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনাদেরকে নোটিশ করাচ্ছে, কিন্তু বাস্তব সত্যকে চাপা দেওয়ার জন্য বা তারা তদন্তের মুখোমুখি হতে চাইছেন না, তারা নোটিশ পেলেও তারা এড়িয়ে যাচ্ছে। তো সেই জায়গায় এনআইএ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা ভূমিকা পালন করছেন এবং তারা দুজনকে অ্যারেস্ট করেছে। এবং তৃণমূল কংগ্রেস জানে যে এই জায়গাগুলোতে তাদের ভোট ব্যাংক বলে কিছু নেই, 2-4 জন সমাজ বিরোধী ছাড়া, তারা একমাত্র পুলিশের সাহায্য নিচ্ছে। তো সেই জায়গায় গত পরশু তৃণমূল কংগ্রেসের চোরেরা, এই কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সব কয়েকজন চোর, তারা ওই জায়গায় সভা করে বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস যে বিজেপির যেসব নেতৃত্ব কার্যকর্তা তাদেরকে ধরতে হবে। তা সেই ধরার কাজটা কে করছে না, এখানকার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক, তিনি এসেই শুরু করেছেন যে মিথ্যা মামলায় বিজেপির কর্মীদেরকে ফাঁসানো এবং জেলে ঢোকানো। তো সেই কাজটা তিনি আবার গতি বাড়িয়েছেন। গতকাল বিকেল 4টার সময় আমাদের একজন এসসি মোর্চার প্রেসিডেন্ট রাজশেখর বর, তাকে 4টার সময় তার বাড়ি থেকে, বাসা থেকে তুলে আনা হয়েছে। সে বাড়ি ছাড়া ভাড়া বাড়িতে থাকে, মুখবেড়িয়াতেই তুলে আনা হয়েছে। তারপরে আমি আমার অফিসে পৌঁছই, আমার কার্যালয়ে, বিধানসভা অফিস আমার থানা থেকে 50 মিটারের ভেতরে। সেই জায়গায় হঠাৎ করে আমার লোকেরা, যারা কর্মীরা এবং অনেকেই কাগজ পেপার নিয়ে আসে, তাদের অভাব অভিযোগ যেগুলো সই স্বাক্ষর করতে হয়, তো হঠাৎ দেখি পুলিশ আমার অফিসের ভেতরে ঢুকে পড়েছে প্রায় 8:25। তো ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠককে আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে আপনি এসছেন, আমার অফিসে ঢোকার এখতিয়ার আপনার কি আছে? তো তিনি বলছেন আমি ঢুকিনি, কিন্তু তিনি আমার কর্মীদের হেনস্থা করলেন ওখানে, এবং তিনি
সার্চ ওয়ারেন্ট ছাড়া বিনা অনুমতিতে আমার অফিসে ঢুকেছে। তিনি তৃণমূল কংগ্রেস যা বলে গেছে তা পালন করার জন্যই তিনি এই কাজগুলো করছেন, যে বিজেপির নেতৃত্বদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দেয়। তা পুলিশ ভেবেছে, এই গোপাল পাঠক ভেবেছে যে তৃণমূলের এই কথা শুনে করলে বোধহয় কিছু প্রমোশন টমোশন হবে, কিন্তু এত মিথ্যা মামলা দিয়ে যখন বিজেপিকে আটকানো যাচ্ছে না, আগামী দিনেও আটকানো যাবে না, বিজেপি আসছে। কিন্তু এইসব পুলিশ আধিকারিকরা যারা অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে, যারা খাকি উর্দি গায়ে লাগিয়ে গণতন্ত্র, বিনোদ, ওনারা তো দীর্ঘদিন ধরে এই অভিযোগ করেছেন যে ভোটে মানে ভোট মেশিনারি হিসেবে তৃণমূল কংগ্রেস পুলিশকে কাজে লাগিয়ে এসেছে এবং আগামী দিনেও লাগাবে, এরকম একটা আশঙ্কার কথা বিজেপির তরফ থেকে বারে বারে বলা হয়েছে। আমরা গতকাল একটা ছবি দেখেছি, যেটা তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট করা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করছেন, কোনো পদে না থাকা, মানে সরকারি কোনো পদে না থাকা একজন ব্যক্তি যিনি রাজভবনে প্রবেশ করছেন, তখন তাকে স্যালুট করছে পুলিশ। আর গতকাল দেখলাম, যেটা রবীন্দ্রনাথ বাবু বলছেন এই মুহূর্তে, যে তার অফিসে ঢোকেন পুলিশ আধিকারিকরা এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া কর্মীদের হেনস্থা করা হয়। এই নির্বাচনেও পুলিশের এই রকম ভূমিকাই কি দেখা যাবে? ভোট মেশিনারি হিসেবে তৃণমূল কংগ্রেস পুলিশকে কাজ করায় যে অভিযোগ বিজেপির তরফ থেকে আসছে, এই অভিযোগ কি এবারেও উঠবে? সেই আশঙ্কা কি তৈরি হচ্ছে? একেবারে বলছি দাদা, গতকাল দেখা গেছে যে রাজ্যপালের কাছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, তিনি এখন যদিও এখন ভোট প্রার্থী, সরকারি কোনো পদে নেই, তাকে পুলিশ স্যালুট করছে। আমি শুরু থেকেই বলছি যে পুলিশের আর ভূমিকাই নেই। পুলিশ একদম তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন, তাই সে কাজ করছে। নাহলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতো, পুলিশ যদি মানুষের সুরক্ষা দিত, পুলিশ যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করত, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করার চেষ্টা করত, তাহলে কোনো জায়গায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধী কার্যকলাপ হতো না। তাই পুলিশ যা করণীয়, অভিষেক ব্যানার্জি কে মমতা ব্যানার্জির ভাইপো, তো পুলিশ ভুলে গেছে যে মানুষের করের টাকায়, ট্যাক্সের টাকায় তার বেতনটা হয়, সেটা ভুলে গেছে। তাই ভেবেছে তৃণমূল কংগ্রেস বোধ হয় তাকে বেতন দেয়, তাই করছে। আর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো বলে তাই করছে। তো এইসব পুলিশ আজকে বাংলায় যা করছে, সমস্ত জায়গায় মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তো সেই জায়গায় আমি আবেদন রাখবো ভারত সরকারের কাছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী, যে এখানকার বাংলার মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, এখানে 355 ধারা অবিলম্বে প্রয়োগ করা উচিত, নাহলে এখানে কোনো সুষ্ঠু নির্বাচন। আমি বিনোদ আরেকটা বিষয় জানতে চাইবো, এনআইএ আধিকারিকরা এখানে গেলেন, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা চকলেট বোম ফেটেছিল, কবে একটা চকলেট বোম ফেটেছিল তার জন্য আজকে এইভাবে তদন্ত হচ্ছে, এবং সম্ভ্রমে যদি হাত পড়ে মা বোনেদের, তাহলে তো তারা বেরিয়ে আসবে, প্রতিবাদ করবে। কিন্তু ঘটনাটা কি সত্যি তাই ঘটেছে? মা বোনেদের সম্ভ্রমে হাত পড়েছে বলে তারা আজকে বেরিয়ে আসছেন? আর মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শওকত মোল্লাকে বোমাবাদিস বলে প্রকাশ্য প্রশাসনিক বৈঠকে ভর্ৎসনা করতে পারেন, তিনি এটা মনে করেন যে এনআইএ যে ঘটনার তদন্ত করছে সেটা চকলেট বোমার? একদম বলছি দাদা, মুখ্যমন্ত্রী সবাই বলেছেন যে ভূপতিনগর থানা এলাকায় যে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু চকলেট বোমা ফেটেছে। তার সাথে সাথে যেসব মহিলারা এনআইএর সঙ্গে যে অভিযুক্তকে বার করতে নিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু এক প্রকার একটা মিথ্যা অভিযোগ তুলছে মুখ্যমন্ত্রী, মানে এটা। এবং শওকত মোল্লাকে তো বলছে যে বোমা তৈরি করে বলে, মানে এখানে কোথাও একটা কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে বিজেপির এলাকা বলে, নাকি অন্য কোনো কিছু? মমতা ব্যানার্জি সমাজ বিরোধীদের সুরক্ষা দেওয়ার জন্য শুরু থেকেই, তিনি 2011 পরে আসার পরেই তিনি এসব করছেন। তিনি যখন মায়েরা ধর্ষিতা হচ্ছে পার্ক স্ট্রিট কান্দ্রে, আপনারা জানেন যে 2011 পরে বলছেন ওটা একটা ছোট্ট ঘটনা, কান্দনি মতন একটা ঘটনা, একটা স্কুল ছাত্রী তার ছিন্ন ভিন্ন দেহ করে দেওয়া হচ্ছে, আজও পর্যন্ত তার বিচার হয়নি। বিভিন্ন জায়গায় সমাজ বিরোধীদেরকে তিনি উস্কাচ্ছেন এবং শুধু ক্ষমতায় টিকে থাকার জন্যই তিনি এই কাজগুলো করছেন। তিনি মায়েদেরকে, মহিলাদেরকে 500 টাকা দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় তাদেরকে, কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে যে কোনো জায়গায় তাদেরকে নামিয়ে দিচ্ছেন। তাদেরকে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, ভারত সরকারের যে কাঠামো এবং কেন্দ্রীয় রাজ্যের যে কাঠামো, তার পরিপন্থী
দেশ বিরোধী কার্যকলাপ যারা করছে তাদেরকে উৎসাহিত করছে। তাই সমস্ত জায়গায় এখানে বলছেন এনআইএ এর উপরে হামলা করো, সেখানে বলছে ইডির উপরে হামলা করো, সেখানে বলছে সিবিআই এর উপরে, সিবিআই ঢুকলে করুন। তিনি কোনো যুক্তরাষ্ট্রীয়, তিনি সাংবিধানিক পদে থেকে তিনি যা করছেন, তিনার এই পদে থাকা উচিত নয় এবং তিনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। আর না করলে শেষ প্রশ্ন রাখতে চাইবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, সেটা হচ্ছে গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি রাজধানীর রাজপথে এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ ওনারা বলছেন যে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের সরানোর কথা, কেন বদলি করা হবে না, কেন অপসারণ করা হবে না ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তুলছেন। আজকেও এই ধর্ণা কর্মসূচি চলবে এবং গতকাল রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রতিনিধি দল এই বিষয়টাকে সামনে রেখে গিয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। যখন কেন্দ্রীয় এজেন্সি এখানে তদন্ত করছে এবং তারা আক্রান্ত হচ্ছে, কখনো ইডি কখনো এনআইএ, তখন রাজনৈতিক অভিসন্ধির যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস তোলে আদৌ সেগুলো ধোপে টেকে, নাকি এটাই ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে আসবে আর শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের উপর হামলার ঘটনা ঘটবে? বলছি দাদা, হাইকোর্টের নির্দেশে যখন বারে বারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এখানে আসছে, তারপরে ঠিক দেখা গেছে যে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন রয়েছে সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলে এবং তাদের যে আধিকারিক রয়েছে তাদেরকে বদলি নিয়ে কিন্তু দিল্লিতে কালকে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আবার যথারীতি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব করছে। ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস, জানে 24-এ নির্বাচন কি হতে চলেছে, তাই তারা একদম কিং কর্তব্য বিমুখ হয়ে গেছে, তারা দিশাহারা হয়ে গেছে। তো তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে বদলি হবে কেন, এ হবে কেন, ও হবে কেন। আরে নির্বাচন কমিশনের আয়তায় যিনারা আসছেন তিনারা বদলি করছেন কেন করছেন? তিনি রাজনৈতিক দলের যারা দাবিদারি করছেন, যারা নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না, যারা শাসক দলের কাজ করছেন, নির্বাচন কমিশন মনে করছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পরিপন্থী, তাই তিনি মনে করেছেন বদলি করছেন। তাই এখানে তো প্রোটেস্ট করার কোনো জায়গা নেই। তিনি করছেন কেন? তিনিও তো সুষ্ঠু নির্বাচন চাইবেন। বাংলার মানুষ হচ্ছে চাইছে তার ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তার মৃত্যুবরণ হবে, কেন সে তার মৃত্যু হবে। তো সেইভাবে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা এবং দায়িত্ব রয়েছে, কিন্তু সেই জায়গায় বাংলায় কোনো ক্ষেত্রে কোনো নির্বাচনের ক্ষেত্রে এখানকার মানুষের মৃত্যু ছাড়া নির্বাচন সম্পন্ন হয় না। আপাতত ধন্যবাদ বিনোদ। কথা বলছিলাম, বিনোদ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভূপতিনগর থেকে।